ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জা জিওনো। উচ্চারণ লক্ষ্য করো। ফরাসি লেখক JEAN, উচ্চারণ জিন হবে না, ফরাসি ভাষায় এর উচ্চারণ জা জিওনো। লেটস স্টার্ট। আমরা লেখক পরিচিতি দেখে নিই। জা জিওনো 1895-1970, 1895 সালে জন্ম, 1970 সালে মৃত্যু। was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. জা জিওনো তিনি ছিলেন একজন ফরাসি লেখক। হু রোট ওয়ার্কস অফ ফিকশন কথাটার অর্থ হচ্ছে কল্পকাহিনী, কল্পসাহিত্য, কাল্পনিক কাহিনী বা উপন্যাস। আমরা এখানে উপন্যাস অর্থেই ব্যবহার করব। তিনি যে সমস্ত উপন্যাস লিখেছিলেন তার প্রেক্ষাপট ছিল ফ্রান্সের প্রভেন্স প্রদেশ। প্রভেন্স হচ্ছে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি পূর্বতন প্রদেশ। এই প্রদেশের পটভূমিকায় তিনি তার উপন্যাস রচনা করেছিলেন। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম, এটসেট্রা। তার উল্লেখযোগ্য রচনা দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম ইত্যাদি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম ইজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম। বর্তমান যে লেখাটা আমরা পড়তে চলেছি সেটা একই নামে তার একটা বড় লেখা ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পিটার ডয়েল, যেটা পিটার ডয়েল ইংরেজিতে অনুবাদ করেছেন। ট্রান্সলেট অনুবাদ করা, তার পাস্ট টেন্স। ট্রান্সলেটেড এখানে থার্ড ফর্ম। হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড, যেটা অনুবাদ করা হয়েছে অর্থাৎ অনুদিত হয়েছে ইন্টু ইংলিশ, ইংরেজিতে, বাই পিটার ডয়েল কর্তৃক। তার মূল রচনা সেটা পিটার ডয়েল ইংরেজিতে অনুবাদ করেছেন, সেই লেখাটা আমরা বর্তমানে পড়তে চলেছি। শুরুতেই দুটো প্রশ্ন রয়েছে, লেটস শেয়ার, আমরা এগুলো আলোচনা করে নিই। ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস হুইচ মাইট হেল্প ইন বিউটিফাইং ইউর ন্যাচারাল সারাউন্ডিংস? ডিসকাস ইউর পার্টনার। ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস হুইচ মাইট হেল্প ইন বিউটিফাইং ইউর ন্যাচারাল সারাউন্ডিংস? তোমার কোনো ধারণা আছে যে তোমার আশপাশটা কিভাবে সুন্দর করা যায়, এ বিষয়ক তোমার কোনো ধারণা আছে? ডিসকাস উইথ ইউর পার্টনার্স, তোমার পার্টনারের সাথে আলোচনা করো। বিউটি হচ্ছে নাউন ফর্ম। অ্যাডজেক্টিভ বিউটিফুল, অ্যাডভার্ব বিউটিফুলি, ভার্ব বিউটিফাই। অবশ্য বিউটিফাই তার থেকে নাউন ফর্ম হতে পারে বিউটিফিকেশন, যেমন ইলেকট্রিফাই, ইলেকট্রিফিকেশন। দ্য ফেভারিট কালার অফ নেচার ইজ গ্রিন। প্রকৃতির প্রিয় রং হচ্ছে গ্রিন। নেচার লাভস গ্রিনারি। প্রকৃতি সবুজ পরিবেশ খুবই ভালোবাসে। তা প্রকৃতিকে সাজাতে হলে চারপাশটাকে তোমাকে সবুজ করে তুলতে হবে। কিভাবে? আরও বেশি সবুজের সমারোহ বাড়াতে হবে, অর্থাৎ আরও বেশি গাছ লাগাতে হবে। মরুভূমি এই কারণেই মরুভূমি, সেখানে কোনো গাছ নেই। মরুভূমিতে যদি সবুজের সমারোহ গড়ে তোলা যায় তাহলে সেটা আর মরুভূমি থাকবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের আশপাশের পৃথিবী বলো, প্রকৃতি বলো, সারাউন্ডিংস, আশপাশকে আমরা বিউটিফাই করতে পারবো, আমরা সৌন্দর্যায়িত করতে পারবো, সৌন্দর্যে ভরে দিতে পারবো যদি সেটাকে আমরা সবুজে মুড়ে দিতে পারি। তাহলে আমরা লিখব, ইফ উই উড লাইক টু বিউটিফাই আওয়ার ন্যাচারাল সারাউন্ডিংস উই শুড প্ল্যান্ট লটস অফ ট্রিজ, উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। যদি আমরা আমাদের আশপাশটাকে যদি সাজিয়ে তুলতে হয় তাহলে আমাদেরকে আরও বেশি করে গাছ লাগাতে হবে। কোনো একটা দেশের 1/3 যদি সবুজের ঢাকা থাকে, অর্থাৎ 1/3 যদি বনভূমি থাকে, তাহলে সে দেশের আবহাওয়া ঠিক থাকবে। সবুজ যত কমবে প্রকৃতির রুক্ষ শুষ্ক রূপ তত বেশি দেখা যাবে। তত যে এলাকায় সবুজ কমবে সে এলাকা মরুভূমির দিকে তত বেশি অগ্রসর হবে। যে এলাকায় সবুজ বাড়বে সেখানে প্রকৃতি শীতল থাকবে, প্রকৃতির সব কিছু ঠিক থাকবে। আশপাশ বলো বা প্রকৃতিকে বলো, এটাকে যদি আমাদের সাজিয়ে তুলতে হয় তাহলে কিন্তু গাছ, উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, উই শুড প্ল্যান্ট লটস অফ ট্রিজ। বিজ্ঞানীরা বলছেন আমরা যদি আরও 1,00,000,000,000 গাছ লাগাতে পারি তাহলে পৃথিবী আবার আগের জায়গায় ফিরে যাবে। একটা
একটা প্রাপ্তবয়স্ক অশ্বত্থ গাছ বা বট গাছ প্রতিদিন 700 লিটার জল এয়ারেনেটেড করে, 700 লিটার জল মাটি থেকে তুলে বাতাসে মিশিয়ে দেয়। এই জন্য দেখবে যেখানে অশ্বত্থ গাছ, যেখানে বট গাছ রয়েছে, সেখানে আবহাওয়া, সেখানে বাতাস অনেক ঠান্ডা থাকে, এবং যেখানে প্রচুর গাছ থাকে সেখানে বৃষ্টিপাতের সমস্যা অনেক কমে যায়। নেক্সট, when do you think it is possible for a single person to carry out all by himself a task which usually requires the participation of many people? তোমার কখন মনে হয় যে একটা কাজ যেটাতে বহু লোকের অংশগ্রহণ দরকার, অর্থাৎ একটা জাইজান্টিক টাস্ক, একটা হিমালয়ান টাস্ক, একটা বিরাট কাজ যাতে বহু লোকের অংশগ্রহণ দরকার, পার্টিসিপেশন দরকার, সেটা একটি মাত্র ব্যক্তি কখন করতে পারে? তোমরা দশরথ মাঝির নাম শুনে থাকবে, যার স্ত্রী ফাল্গুনী দেবী 1959 সালে পথ দুর্ঘটনায় মারা যায়, এবং তার ফলে দশরথ মাঝি একটা পুরো পাহাড় কেটে একটি রাস্তা বানিয়েছিলেন। দশরথ মাঝির বিশ্বাস ছিল যদি রাস্তাঘাট ভালো থাকতো তাহলে হয়তো তার স্ত্রীর এই অকাল মৃত্যু রোধ করা যেত, তাহলে তার স্ত্রী ডাক্তারি চিকিৎসা ঠিক সময়ে পেত, বিপজ্জনক রাস্তা ভেঙে তাকে হাসপাতালে যেতে হতো না। তাই তিনি একাই একটা পাহাড়কে কেটে একটি পথ বানিয়েছিলেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করেছিলেন। তিনি 1960 সালে এই পাহাড় কাটার কাজ শুরু করেছিলেন ছিনি হাতুড়ি দিয়ে, এবং 22 বছর অক্লান্ত পরিশ্রম করে এই পাহাড়টি কেটে তিনি পথটি তৈরি করেছিলেন, এবং পাহাড় কেটে এই পথটি তৈরি করার ফলে 55 কিলোমিটার রাস্তা কমে গিয়ে 15 কিলোমিটার হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রায় একটি পথকে তিনি 40 কিলোমিটার কমিয়ে দিতে পেরেছিলেন। তার এই হিমালয়ান টাস্ক, তার এই বিরাট কর্মকাণ্ডের জন্য 2006 সালে বিহার সরকার দশরথ মাঝির নাম পদ্মশ্রীর জন্য মনোনীত করে। 2006 সালে তিনি 2006 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। 2007 সালে বিহার সরকার রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। একইভাবে পশ্চিমবঙ্গের বেনিয়ান ট্রিম্যান, বটবৃক্ষ মানুষ শ্যামল জানা, তার নাম তোমরা সোশ্যাল মিডিয়ায় তোমরা শুনে থাকবে। তিনিও একটা ব্রত নিয়েছেন যে তিনি 5000 বটবৃক্ষ বিভিন্ন জায়গায় লাগাবেন। এই কাজে তিনি অনেক এগিয়ে গেছেন। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একজন সাধারণ প্রাইমারি শিক্ষক শ্যামল জানাবাবুর বাড়ি। তিনি মাঝে মধ্যে মোটরসাইকেলে বটগাছের চারা তিনি নিজেই তৈরি করেন, সেগুলো নিয়ে বেরিয়ে পড়েন, এবং যেখানে যেখানে বটগাছ লাগানো সম্ভব সেখানে বটগাছগুলো লাগান। বেনিয়ান ট্রিম্যান শ্যামল জানা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। দশরথ মাঝি, তাকে নিয়েও তোমরা গুগলে সার্চ করতে পারো। এটা নিয়ে তোমরা অনেক তথ্য পেয়ে যাবে। এরকম অনেক মানুষ আছেন যারা নিজের প্রচেষ্টায় একটা হিমালয়ান টাস্ক, একটা বিরাট কাজ তারা সম্পূর্ণ করেন। এখন যে সমস্ত বড় বড় কোম্পানি, যে সমস্ত বড় বড় স্টার আমরা দেখি, তারা সবাই অত্যন্ত দিনহীনভাবে শুরু করেছিলেন, এবং আস্তে আস্তে তাদের প্রচেষ্টা, তাদের অধ্যবসায়, তাদের নিষ্ঠা, তাদের পরিশ্রম তাদেরকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। এখানে আমরা একজন ব্যক্তির কথা পড়ব যিনি একক প্রচেষ্টায় একটা ধূসর এলাকাকে সবুজে মুড়ে দিয়েছেন। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা লিখব, ইফ এ পার্সন হ্যাজ ট্রিমেন্ডাস উইল পাওয়ার, ডিপ ডিভোশন, হি অর সি ক্যান ক্যারি আউট এ ম্যামথ টাস্ক, এ হিমালয়ান টাস্ক, হুইচ ইউজুয়ালি রিকোয়ার্স দ্য পার্টিসিপেশন অফ মেনি পিপল। যদি কোনো একজন ব্যক্তির তীব্র ইচ্ছাশক্তি থাকে, ট্রিমেন্ডাস উইল পাওয়ার, তীব্র ইচ্ছাশক্তি থাকে, ডিপ ডিভোশন, গভীর নিষ্ঠা, হি অর সি ক্যান ক্যারি আউট এ ম্যামথ টাস্ক, এ হিমালয়ান টাস্ক, তিনি যদি এই তীব্র ইচ্ছাশক্তি, এই গভীর নিষ্ঠায় তিনি একটা বিশাল কাজ সম্পন্ন করতে পারেন, যে কাজে অনেকের অংশগ্রহণ দরকার, সেই কাজটি তিনি সুচারুভাবে সম্পূর্ণ করতে সক্ষম হন যদি তার তীব্র ইচ্ছাশক্তি থাকে। তাহলে আমরা ইউনিট 1 শুরু করি। লেটস রিড, শুরু করা যাক। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. হাইক কথার অর্থ হচ্ছে দীর্ঘ পথ হাঁটা,
ওয়াকিং লং ডিস্ট্যান্স, অ্যাবসলিউটলি আননোন, একেবারেই অজানা, ট্যুরিস্ট, পর্যটক, ট্রাভেলার্স, ওল্ড রিজিন, প্রাচীন এলাকা, পেনেট্রেট কথার অর্থ হচ্ছে ভেদ করা, যদি আক্ষরিক অর্থ ধরা হয়। এখানে প্রবেশ করা, তার নাউন ফর্ম হয় পেনেট্রেশন। প্রভেন্স দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি পূর্বতন প্রদেশ। তাহলে আমরা অর্থটা দেখে নিই। অ্যাবাউট 40 ইয়ার্স এগো, প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট অন এ লং হাইক, আমি একটা দীর্ঘ পদযাত্রায় বেরিয়েছিলাম। থ্রো হিলস অ্যাবসোলুটলি আননোন টু টুরিস্ট, এমন সব পাহাড়ের মধ্যে যেগুলো পর্যটকদের কাছে একেবারেই অজানা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজন, সেই প্রাচীন অঞ্চলে, হোয়ার দ্য আল্পস পেনেট্রেট ইন্টু প্রভিন্স, যেখানে আল্পস পর্বতমালা প্রভিন্সের ভিতরে প্রবেশ করেছে। আল্পস হচ্ছে ইউরোপের একটা বড় পর্বতমালা, যেমন আমাদের হিমালয় তেমনি ইউরোপের আল্পস। অর্থাৎ সেই প্রাচীন এলাকায় আল্পস পর্বতমালা প্রভিন্স প্রদেশে প্রবেশ করতে শুরু করেছে। এই জায়গাটা ট্যুরিস্টদের কাছে একেবারেই অজানা। দীর্ঘ প্রায় 40 বছর আগে লেখক পদব্রজে পায়ে হেঁটে তিনি ট্যুরিস্টদের একেবারে অজানা এই অঞ্চলে, এই প্রাচীন অঞ্চলে পায়ে হেঁটে ভ্রমণ করতে বেরিয়েছিলেন, দীর্ঘ পদযাত্রায় বেরিয়েছিলেন। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস, ব্যারেন অনুর্বর, নট ফার্টাইল, মনোটোনাস একঘেয়ে, মনোটোনি থেকে আসছে মনোটোনাস, অঞ্চলটা ছিল অনুর্বর এবং একঘেয়ে জমিতে ভরা, অর্থাৎ ভূমিরূপ একই রকম। তুমি যদি পাহাড়ে যাও দেখবে চারদিকে পাহাড় 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 আর পাহাড়, কোথাও অনুচ্চ পাহাড়, কোথাও উঁচু পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা, সেখানে হয়তো একটা ছোট্ট গ্রাম, আবার পাহাড়, আবার পাশে হয়তো কোথাও একটু ছোট্ট শহর, কোথাও ঝর্ণা, আবার কোথাও ছোট গ্রাম, একেবারে একঘেয়ে। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, ওয়াইল্ড ল্যাভেন্ডার, বুনো ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার একটা গাছের নাম। নাথিং গ্রিউ দেয়ার, গ্রো থেকে আসছে গ্রিউ, নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, বুনো ল্যাভেন্ডার গাছ ছাড়া সেখানে কিছুই জন্মেনি। গ্রো কথার অর্থ জন্মানো, বড় হওয়া, এখানে জন্মানো অর্থে, অর্থাৎ কোনো গাছ সেখানে জন্মায়নি, একমাত্র বুনো ল্যাভেন্ডার গাছ ছাড়া। I was crossing this country at its widest part, and after walking for 3 days, I found myself in the most complete desolation. I was crossing this country at its widest part. আমি এই দেশটাকে ক্রস করেছিলাম, অতিক্রম করেছিলাম তার সব থেকে প্রশস্ত জায়গাটার মধ্য দিয়ে, অর্থাৎ যে জায়গাটা সব থেকে চওড়া সেই জায়গাটা দিয়ে আমি এই দেশটা পেরিয়ে গেছিলাম। কান্ট্রি অর্থে এখানে একটা বিরাট রিজিনকে বোঝাচ্ছে, এলাকা অর্থে। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, আমি এই এলাকাটা পেরিয়েছিলাম, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, তার সব থেকে যেটা প্রশস্ত অংশ সেটা দিয়ে। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, আর 3 দিন হাঁটাহাঁটির পর, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, আমি নিজেকে আবিষ্কার করলাম একদম পুরোপুরি নির্জনতার মধ্যে। ডেজোলেশন, লোনলিনেস, একাকিত্ব, নিঃসঙ্গ। ডেজোলেট থেকে আসছে ডেজোলেশন, ডেজোলেট, DESOLATE, তার নাউন ফর্ম ডেজোলেশন। অর্থাৎ এই এলাকায় কোনো জনবসতি নেই, সেরকমভাবে কোনো জনবসতি গড়ে ওঠেনি, কোনো গাছপালা হয় না। লেখক 3 দিন হাঁটাহাঁটির পর তিনি দেখলেন যে তিনি পুরোপুরি একা, কেউ কোথাও নেই। যে জায়গাটা সব থেকে চওড়া সেই জায়গাটায় তিনি এই এলাকাটা পেরোলেন, তারপর পেরিয়ে 3 দিন হাঁটাহাঁটির পর দেখলেন যে তিনি পুরোপুরি একা। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, অ্যাবান্ডন্ড ভিলেজ পরিত্যক্ত গ্রাম, যে গ্রামে সবাই চলে গেছে, যেখানে আর কেউ থাকে না, কোনো কারণে যে গ্রাম থেকে সবাই চলে গেছে তাকে বলা হয় অ্যাবান্ডন্ড ভিলেজ। অ্যাবান্ডন্ড পরিত্যক্ত, ডেজার্টেড, একটা পরিত্যক্ত গ্রামের পাশেই আমি তাঁবু খাটালাম। নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, একটা পরিত্যক্ত গ্রামের পাশে আমি তাঁবু খাটালাম। আই পুট আপ মাই টেন্ট। আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর। আমার সাথে থাকা জলের শেষটুকু আমি একদিন আগেই ব্যবহার করে ফেলেছিলাম এবং আরও জল খোঁজার দরকার হয়ে পড়ল। আই নিডেড টু ফাইন্ড মোর, আমার আরও জল খোঁজার দরকার হয়ে পড়ল। লেখকের যে জলটুকু ছিল সেটা তিনি একদিন আগেই
পুরোটাই শেষ করে ফেলেছিলেন, তার ফলে আবার তার জলের দরকার হয়ে পড়ল, তার জন্য তাকে জল খুঁজতে হবে। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. Ruined houses, ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, ভাঙাচোরা বাড়িঘরগুলো, দিজ রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ, গ্রামের এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, মেড মি থিঙ্ক, এগুলো দেখে আমার মনে হলো, দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার, যে নিশ্চয়ই এখানে কোনো একটা সময়ে কোনো ঝর্ণা বা কোনো কুয়া ছিল। স্প্রিং, ঝর্ণা, ঝরঝর করে ঝরে বলে কি নাম ঝর্ণা। ওয়েল কথার অর্থ হচ্ছে কুয়া, কূপ, কুয়ো। দেয়ার ওয়াজ ইন্ডিড এ স্প্রিং, সত্যি একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা ছিল শুকনো। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত প্রাণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেছিল, অর্থাৎ কোনো জনমানবের কোনো চিহ্ন সেখানে ছিল না। কোনো কারণে যদি কোনো গ্রাম বা কোনো এলাকায় জলের স্তর নেমে যায়, জল শুকনো হয়ে যায়, তাহলে সেখানে জনবসতি ক্ষীণ হতে হতে আস্তে আস্তে শূন্য হয়ে যাবে। মানব সভ্যতা গড়ে ওঠার পিছনে একটা সবথেকে প্রয়োজনীয় দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে জল। এই জন্য দেখবে যে কোনো বড় শহর সেটা কোনো না কোনো নদীর তীরে অবস্থিত। আমাদের দুর্গাপুর দামোদর নদীর তীরে, দিল্লি যমুনা নদীর তীরে, আগ্রা যমুনা নদীর তীরে, এরকম গঙ্গার তীরে বহু বড় বড় শহর। কারণ একটা শহরে অনেক জনসংখ্যা, তাদের সকাল থেকে যে জিনিসটির আগে দরকার সেটি হচ্ছে জল। আর এত সুপেয় মিষ্টি জলের সরবরাহ একমাত্র নদী ছাড়া কোনোভাবে সম্ভব নয়। তাই সমস্ত বড় বড় শহর কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। প্যারিস সোন নদীর তীরে, লন্ডন টেমস নদীর তীরে। এটা জেনারেল নলেজের একটা ভালো প্রশ্ন, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। আর ভূগর্ভস্থ জল তোলার একটা সমস্যা, যত তুমি মাটির নিচে যাবে তত আর্সেনিকের সমস্যা, অর্থাৎ ভূগর্ভস্থ বেশি গভীরতায় জল তুমি তুলে ব্যবহার করতে পারবে না। এই জন্য যাতে ভূগর্ভস্থ জলের লেভেল ঠিক থাকে, সেই জন্য সরকার থেকে পুকুর খনন, পুকুর সংস্কার ইত্যাদিতে প্রচুর টাকা বরাদ্দ করা হয়। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে, এটা ছিল জুন মাসের একটা সুন্দর দিন, উইথ প্লেন্টি অফ সান, সূর্যালোকের প্রাচুর্য ছিল। প্লেন্টি, এ লট অফ, প্রচুর, প্রচুর রৌদ্রকিরণ, অর্থাৎ রৌদ্র করজ্জ্বল একটা সুন্দর জুন মাসের দিন। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, এই আশ্রয়হীন দেশে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশে অনেক উঁচুতে, শূন্যে অনেক উঁচুতে, দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, বাতাস এক নাগাড়ে শীষ দেওয়ার মতো করে শব্দ করে যাচ্ছিল। অর্থাৎ বাতাস বইছিল, আর বাতাস বওয়ার সাথে শীষ দেওয়ার মতো একটা শব্দ হচ্ছিল। হুইসেল, শীষ দেওয়া। দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, বাতাস এক নাগাড়ে শীষ দিয়ে বয়ে যাচ্ছিল। কন্টিনিউ, তার থেকে আসছে কন্টিনিউয়ালি, কন্টিনিউ, CONTINUE, চলতে থাকা, এক নাগাড়ে চলতে থাকা এই অর্থে। তার থেকে কন্টিনিউয়াল, তার থেকে কন্টিনিউয়ালি। নাউন ফর্ম হয় কন্টিনিউয়েশন। কন্টিনিউ হচ্ছে ভার্ব ফর্ম, কন্টিনিউয়াল অ্যাডজেক্টিভ, কন্টিনিউয়ালি অ্যাডভার্ব, নাউন কন্টিনিউয়েশন। তাহলে পুরো লাইনটার অর্থ দেখো, এটা ছিল ভরা রোদের, রৌদ্র করজ্জ্বল জুন মাসের একটা সুন্দর দিন। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ড, এই আশ্রয়হীন দেশে, হাই আপ ইন দ্য স্কাই, শূন্যে আকাশে অনেক উঁচুতে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস এক নাগাড়ে শীষ দিয়ে যাচ্ছিল। বাতাস এক নাগাড়ে শীষ দেওয়ার মতো করে শব্দ করে যাচ্ছিল। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, এর আওয়াজটা ছিল একটা বন্য জন্তুকে, একটা বন্য পশুকে খাবার খাওয়ার সময় যদি বিরক্ত করা হয়, তাহলে সে যেরকম শব্দ করে, এর আওয়াজটা ছিল অনেকটা সেই রকম। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, বন্য পশুকে খাবার খাওয়ার সময় যদি বিরক্ত করা হয়, তাহলে সে যেরকম শব্দ করে, বাতাসটার আওয়াজ ছিল অনেকটাই সেই রকম। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটা অন্যত্র সরাতে হলো। কারণ কি, সেখানে জল পাওয়া গেল না। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটাহাঁটির পর, আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার,
আমি তখনও জলের সন্ধান পেলাম না। আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, ফাইন্ড থেকে আসছে ফাউন্ড। আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি তখনও জলের সন্ধান পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, আর কোনো কিছুই আমাকে জল পাওয়ার আশা জাগাতে পারল না। অর্থাৎ লেখক কোনোভাবেই জল খুঁজে পেলেন না। একেবারেই লুসিড ইংলিশ। দেখো জটিল ওয়ার্ডগুলো আমরা দেখে নিই একবার। হাইক, দীর্ঘ পথ হাঁটা, ওয়াকিং লং ডিস্টেন্স। অ্যাবসলিউটলি আননোন, সম্পূর্ণরূপে অজানা, একেবারে অজানা। কমপ্লিটলি আননোন, টোটালি আননোন। ট্যুরিস্ট কথার অর্থ হচ্ছে পর্যটক, ট্রাভেলার। পেনেট্রেট, প্রবেশ করা। পেনেট্রেট অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ভেদ করা, নাউন ফর্ম পেনেট্রেশন, কিন্তু এখানে প্রবেশ করা অর্থে ব্যবহার করা হয়েছে। ব্যারেন, অনুর্বর, অপোজিট হয় ফার্টাইল, নট ফার্টাইল, ব্যারেন। মোনোটোনাস, একঘেয়ে, মোনোটোনি থেকে আসছে মোনোটোনাস। ওয়াইল্ড ল্যাভেন্ডার, বুনো ল্যাভেন্ডার গাছ। ওয়াইডেস্ট পার্ট, প্রশস্ততম অংশ, সবচেয়ে চওড়া জায়গা। ডেজোলেশন, একাকিত্ব, লোনলিনেস। কমপ্লিট ডেজোলেশন, সম্পূর্ণ একাকিত্ব। ডেজোলেট থেকে আসছে ডেজোলেশন। অ্যাবান্ডন ভিলেজ, পরিত্যক্ত গ্রাম, ডেজার্টেড ভিলেজ। রুইন্ড হাউসেস, ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ভাঙাচোরা বাড়ি। স্প্রিং কথার অর্থ ঝর্ণা, ওয়েল, কূপ বা কুয়ো। এপিয়ার, তার থেকে আসছে ডিসএপিয়ার। এপিয়ার আবির্ভূত হওয়া, এসে পৌঁছানো। ডিসএপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া, এই অর্থে। প্লেন্টি, এ লট অফ, প্রচুর। প্লেন্টি অফ সান, প্রচুর রোদ, সূর্যালোক, প্রচুর রোদ। শেল্টারলেস ল্যান্ডস, আশ্রয়হীন দেশ, আশ্রয়হীন জায়গা। শেল্টার, তার থেকে শেল্টারলেস, আশ্রয়, আশ্রয়হীন। হুইসেল, শীষ দেওয়া। কন্টিনিউয়ালি, এক নাগাড়ে, কন্টিনিউ থেকে আসছে। খুবই লুসিড ইংলিশ। আশা করি ইউনিট 1 বোঝা গেছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।